প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রথম যে কবিতা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 15টি 2 মার্কসের বা 2 নাম্বারের এসএকিউ কোশ্চেন নিয়ে। তো এই 2 মার্কের 15টি এসএকিউ করলে তোমাদের এই কবিতা থেকে আর কোনো রকমের কোনো শর্ট কোশ্চেন করার দরকার নেই। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের মাই লাস্ট ডাচেস কবিতার বাংলা অর্থসহ ভিডিওটি না দেখে থাকো বা এখান থেকে আমরা বড় কোশ্চেন নিয়ে যে ভিডিও বানিয়েছি সেটাও যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে আসো। তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের আরও বলে রাখবো, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো দেখে নেই প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। বলছে হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। বলছে হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার স্পিকার বা বক্তা কে। তো চলো অ্যান্সারে কি বলছে দেখে নেই। বলছে কি দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ দ্য ডিউক অফ ফেরারা, অর্থাৎ এই যে পোয়েম বা কবিতার স্পিকার হলো ডিউক ফেরারা, অর্থাৎ ফেরারার যিনি রাজা। তারপরে কি বলা হচ্ছে, বলছে হি ইজ এ প্রাউড অ্যান্ড কন্ট্রোলিং নোবেল ম্যান হু শোজ দ্য পোর্ট্রেট অফ হিজ ফর্মার ডাচেস টু এ ভিজিটর। তো কি বলছে যে হি ইজ এ প্রাউড, তিনি একজন অহংকারী, অ্যান্ড কন্ট্রোলিং নোবেল ম্যান, এবং কন্ট্রোলিং মানে নিয়ন্ত্রণকারী একজন রাজা। আর বলছে হু শোজ, যিনি দেখিয়েছেন দ্য পোর্ট্রেট একটা চিত্রকে, কাকে দেখিয়েছে বলছে অফ হিজ ফর্মার ডাচেস, তার একজন প্রাক্তন রানীর চিত্রকে, টু এ ভিজিটর মানে একজন দর্শককে। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে যে হোয়ার ইজ দ্য ডাচেস শোন ইন দ্য পোয়েম। বলছে হোয়ার ইজ দ্য ডাচেস শোন ইন দ্য পোয়েম, ডাচেসকে বা রানীকে কোথায় দেখানো হয়েছে কবিতার মধ্যে। তো উত্তরে কি বলা হচ্ছে, বলছে দ্য ডাচেস ইজ শোন মানে ডাচেসকে বা রানীকে দেখানো হয়েছে ইন এ লাইফ লাইক পোর্ট্রেট, একটা জীবন্ত ছবির মতো করে, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, যেটা দেয়ালের গায়ে ঝুলছিল বা দেয়ালে ঝোলানো ছিল। আর কি বলছে সেই সঙ্গে, বলছে দ্য ডিউক কিপস ইট, রাজা বা ডিউক এটাকে রেখেছেন বিহাইন্ড এ কার্টেন, একটা পর্দার পিছনে, দ্যাট অনলি হি ইজ অ্যালাউড টু ওপেন, যেটা শুধুমাত্র তিনি বা ডিউক রাজা একমাত্র এটাকে সরাতে পারেন বা কার্টেনটাকে সরিয়ে ছবিটাকে দেখতে পারেন বা দেখাতে পারেন। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে। বলছে হু পেন্টেড দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বলছে কি হু পেন্টেড, কে এঁকেছেন অফ দ্য পোর্ট্রেট এই ছবিটাকে। তো এই ছবিটাকে কে এঁকেছেন, বলছে অফ দ্য ডাচেস মানে রানীর এই ছবিটাকে কে এঁকেছেন, অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এবং এটা কেন গুরুত্বপূর্ণ। তো উত্তরে কি বলা হচ্ছে, বলছে দ্য পোর্ট্রেট ওয়াজ পেন্টেড বাই ফ্রা প্যান্ডলফ, মানে এই পোর্ট্রেটটা বা এই চিত্রটা এটা আঁকা হয়েছে ফ্রা প্যান্ডলফের দ্বারা। আর কি বলছে দ্য ডিউক মেনশনস, মানে ডিউক মেনশন করেছেন বা তিনি বর্ণনা করেছেন হিজ নেম মানে তার নামকে, টু ইমপ্রেস দ্য লিসেনার মানে লিসেনারদের কাছে বা শ্রোতাদের কাছে, মানে শ্রোতাদেরকে শোনানোর জন্য তিনি রানীর নামকে মেনশন করেছেন। আর কি বলছে অ্যান্ড টু শো দ্যাট, এবং দেখিয়েছেন দ্য ডাচেসেস এক্সপ্রেশন মানে রানীর এক্সপ্রেশন বা অনুভূতিকে, বলছে ওয়াজ ক্রিয়েটেড ইন জাস্ট ওয়ান ডেজ সিটিং, বলছে ওয়াজ ক্রিয়েটেড যেটা তৈরি করা হয়েছিল ইন জাস্ট শুধুমাত্র ওয়ান ডেজ সিটিং মানে একদিনের বৈঠকে, অর্থাৎ ফ্রা প্যান্ডলফ শুধুমাত্র একদিন কাজ করে এই সম্পূর্ণ ছবিটাকে তৈরি করেছেন। আর এই ছবিটাকে দিয়ে যে ডিউক যিনি ছিল বা ডিউক আলফনসো, তিনি সবাইকে রানীর পরিচয়টাকে তুলে ধরতেন। তো চলো দেখে নিই এরপর কোশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে। বলছে হোয়াই ওয়াজ দ্য ডিউক আনহ্যাপি উইথ দ্য ডাচেস। বলছে হোয়াই ওয়াজ দ্য ডিউক আনহ্যাপি, রাজা অসন্তুষ্ট বা আনহ্যাপি কেন ছিল উইথ দ্য ডাচেস মানে রানীর প্রতি। তো রানীর প্রতি রাজা কেন অসন্তুষ্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো উত্তরে কি বলা হচ্ছে, দ্য ডিউক ওয়াজ আনহ্যাপি মানে রাজা আনহ্যাপি ছিল বা রাজা অসুখী ছিল বা অসন্তুষ্ট ছিল, বিকজ কারণ দ্য ডাচেস স্মাইল মানে ডাচেস হাসতো বা রানী হাসতো অ্যাট এভরিওয়ান ইকুয়ালি, প্রত্যেকের দিকে সমানভাবে, মানে রানী প্রত্যেকের দিকে সমানভাবে বা একই রকমের হাসি দিত, আর সেটা নিয়েই রাজা অসন্তুষ্ট ছিল বা অখুশি ছিল। আর কি বলছে সি অ্যাপ্রিসিয়েটেড মানে তিনি প্রশংসা করতেন সিম্পল থিংস মানে সমস্ত রকমের সিম্পল বা সাধারণ জিনিসকে।
তো রানীর সমস্ত সাধারণ জিনিসকেও প্রশংসা করতো, এটাকেও রাজা সহ্য করতে পারতো না। আর কি বলছে, বলছেন ট্রিটেড অল দ্য পিপল কাইন্ডলি, এবং সেই সঙ্গে সমস্ত মানুষের প্রতি তিনি সদয় আচরণ করতেন। আর কি বলছে, হুইচ দ্য ডিউক ফেল্ড, যেটা ডিউক বা যেটা রাজা ফেল্ড করতো মানে অনুভব করতো, লোয়ার দ্য ভ্যালু অফ হিজ প্রাইড অ্যান্ড স্ট্যাটাস, মানে তার গর্ব এবং মর্যাদাকে লোয়ার করছে, মানে কমিয়ে দিচ্ছে। তো রানী সকলের প্রতি সদয় আচরণ করত এবং সমস্ত তুচ্ছ তুচ্ছ জিনিস নিয়ে তিনি খুশি হতো এবং প্রত্যেকের দিকে একই রকমের হাসি দিত। এই সমস্ত কারণেই রাজা বা ডিউক আলফনসো রানী লুক্রেজিয়ার প্রতি অখুশি বা অসন্তুষ্ট ছিল। তো চলো এরপর দেখে নেই কোশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে, বলছে হোয়াট ডাজ ওয়াল স্মাইলস স্টপ মিন, বলছে হোয়াট ডাজ ওয়াল স্মাইলস স্টপ মিন, ওয়াল স্মাইল স্টপ মানে কি, সমস্ত হাসি, ওয়াল স্মাইলস মানে সমস্ত হাসি, স্টপ মানে থেমে যাওয়া। তো সমস্ত হাসি থেমে গেল, এই কথার অর্থ কি? তো এখানে পরিষ্কার করে উত্তরে দেওয়া হয়েছে, দেখো কি বলছে, যে ওয়াল স্মাইলস স্টপড মানে সমস্ত হাসি থেমে গেল, সাজেস্ট এটা বর্ণনা করে দ্যাট যে দ্য ডাচেস ইজ ডেড মানে রানীর মৃত্যু। তো সমস্ত হাসি থেমে গেল কথার মাধ্যমে এই কবিতায় রানী বা রানী লুক্রেজিয়ার মৃত্যুকে বর্ণনা করা হয়েছে। বলছে কি ইট হিন্টস, এটা ইঙ্গিত দেয়, কিসের ইঙ্গিত? বলছে কি দ্যাট দ্য ডিউক মে হ্যাভ অর্ডার মানে ডিউক অর্ডার করেছেন বা ডিউক আদেশ দিয়েছিলেন হার ডেথ তার মৃত্যুর। আর কি বলছে, বিকজ কারণ হি কুড নট টলারেট হার ফ্রেন্ডলি নেচার, হি কুড নট টলারেট তিনি সহ্য করতে পারতেন না হার ফ্রেন্ডলি নেচার তার এই বন্ধুত্ব সুলভ আচরণকে। তো রাজা বা ডিউক আলফনসো রানীর এই বন্ধুত্ব সুলভ আচরণকে তিনি সহ্য করতে পারতেন না, আর সেই জন্য তিনি অর্ডার করেছিলেন, তিনি আদেশ দিয়েছিলেন, আর সেই জন্য রানীকে কি করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা রানী মারা গেছিল। আর রানী মারা যাওয়ার এই ঘটনাকে কবিতার মধ্যে ওয়াল স্মাইলস স্টপ এই কথার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তো চলো দেখে নিই এরপর কোশ্চেন নাম্বার 6। তো কি বলা হচ্ছে এখানে, যে হোয়াই ডিড দ্য ডাচেস ব্লাশ অ্যাকর্ডিং টু দ্য ডিউক, ব্লাশ মানে কি, ব্লাশ মানে হচ্ছে লজ্জা। তো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ডিড দ্য ডাচেস ব্লাশ মানে রানী কেন লজ্জা পেত, অ্যাকর্ডিং টু দ্য ডিউক মানে ডিউকের মতে। তো ডিউকের মতে রানী কেন বা রানী কোন কোন জিনিসের জন্য তিনি লজ্জা পেত। তো উত্তরে কি বলছে এখানে, যে দ্য ডাচেস ব্লাস্ট মানে রানী লজ্জিত বোধ করতেন ইজিলি মানে খুব সহজেই, হুইন এভার সামন প্রাইজড হার মানে যখনই কেউ তাকে প্রশংসা করত। তো যখনই কেউ রানীকে নিয়ে প্রশংসা করত তখনই রানী লজ্জিত অনুভব করত। আর কি বলছে, বলছে আর ডিড স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস অথবা কেউ যদি তার প্রতি একটু দয়া দেখায়। তো রানীর প্রতি কেউ দয়া দেখালে বা কেউ তাকে নিয়ে কোনো রকম কোনো প্রশংসা করলে রানী লজ্জিত অনুভব করতো। আর কি বলছে, বলছে দ্য ডিউক ফেল্ড মানে রাজা অনুভব করেছিল বা অনুভব করতেন, সি রিয়াক্টেড টু ওয়ার্মলি মানে তিনি উষ্ণ প্রতিক্রিয়া জানাতো, টু অর্ডিনারি কমপ্লিমেন্টস ফ্রম আদার্স পিপল তো অন্যদের সাধারণ প্রশংসার। তো রাজা মনে করতেন মানে রাজা ভাবতেন রানী অন্যরা যে ওনাকে বা অন্য সাধারণ ব্যক্তিরা রানীর যে প্রশংসা করছে এই প্রশংসার প্রতি তিনিও ওদেরকে উষ্ণ প্রতিক্রিয়া জানাতো। তো এই কারণেই বা এই সামান্য প্রশংসা পেয়েই রানী নিজেকে লজ্জিত বোধ করতেন বা লজ্জা পেতেন। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে, বলছে হোয়াট গিফট মানে কোন উপহার বা কোন উপহারটি ফ্রম দ্য ডিউক মানে রাজার থেকে, বলছে কি ডিড দ্য ডাচেস ভ্যালুলেস মানে রানীর কাছে ভ্যালুলেস ছিল মানে মূল্যহীন ছিল। তো ডিউক এখানে আমরা দেখেছি কবিতার মধ্যে একটা উপহারের কথা বর্ণনা করা আছে, যে উপহারটা রাজা মনে করতো যে রানী তাকে ঠিকঠাক মূল্য দিতে পারে না। তো এখানে প্রশ্ন হচ্ছে কি হোয়াট গিফট ফ্রম দ্য ডিউক ডিড দ্য ডাচেস ভ্যালুলেস মানে রানীর কাছে কোন উপহারটা ভ্যালুলেস ছিল রাজার মতে বা ডিউকের মতে, বা ডিউকের কোন উপহারটা। তো উত্তরে কি বলছে, বলছে দ্য ডিউক বিলিভড মানে রাজা বিশ্বাস করতো, কি বিশ্বাস করতো, দ্য ডাচেস মানে রানী ডিড নট ভ্যালু তিনি মূল্য দেন না বা মূল্য দিতে পারেন না, হিজ অ্যানসিয়েন্ট তার প্রাচীন বা পুরনো 900 ইয়ার্স ওল্ড নেম তার পুরনো 900 বছরের পুরনো নাম। তো তার বংশ পরম্পরায় বা তার বংশের যে নাম আছে বা বংশের যে গৌরব আছে এই নামটাকেই রানী ঠিকঠাক মর্যাদা দিতে পারে না, এটাই রাজা মনে করতো। আর কি বলছে, বলছে হি ফেল্ড তিনি এটাও অনুভব করতো, সি ট্রেটেড তিনি মর্যাদা দেয় দ্য অনার জাস্ট লাইক এনি আদার সিম্পল গিফট মানে তার এই সম্মানকে বা তার এই বংশ মর্যাদার যে মানে গিফট বা উপহার এই উপহারটাকেও অন্যদের সাধারণ উপহারের মতো তিনি একই রকমের মর্যাদা দেন বা একই রকম ভাবে তিনি মূল্যায়ন করেন। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 8। তো 8 নম্বর প্রশ্নে কি বলছে, যে হোয়াই ডিড দ্য ডিউক রিফিউজ টু স্টুপ, বলছে হোয়াই ডিড মানে কেন, দ্য ডিউক মানে রাজা কি করেছিল, রিফিউজ মানে প্রত্যাখ্যান করেছিল, টু স্টুপ মানে মাথা নত করতে। তো আলোচ্য কবিতার মধ্যে রাজা বা ডিউক আলফনসো মাথা নত করাকে পছন্দ করেননি বা মাথা নত কেন করেননি। তো চলো উত্তরে কি বলছে দেখে নিই, বলছে দ্য ডিউক রিফিউজ টু স্টুপ বিকজ হি ফেল্ড ইট ওয়াজ বিনিথ হিজ ডিগনিটি টু এক্সপ্লেন হার ফল্টস। তো কি বলছে এখানে, দ্য ডিউক রিফিউজড
রাজা প্রত্যাখ্যান করেছিল টু স্টুপ, মাথা নত করতে, বিকজ কারণ, কোন কারণে মাথা নত করতে প্রত্যাখ্যান করেছিল? বলছে হি ফেল, সে অনুভব করতো ইট ওয়াজ বিনিথ হিজ ডিগনিটি, মানে এটা তার সম্মানের নিচে। আর বলছে কি টু এক্সপ্লেন হার ফল্ট, বলছে এই যে তার এক্সপ্লেন করা, তার ত্রুটিকে ব্যাখ্যা করা, মানে রানী যে ভুলগুলো করতো সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, মানে রানীর ভুলগুলোকে ধরাতে গেলে রাজা মনে করতো তার যে সম্মান, সেই সম্মানকে নিচু করা হবে বা তার সম্মানকে ক্ষুণ্ণ করা হবে। এই জন্য কি করতো, রাজা মাথা নিচু করাকে প্রত্যাখ্যান করতো। সেই সঙ্গে আরো কি বলছে, হি বিলিভড, তিনি আরো বিশ্বাস করতো দ্যাট যে কারেক্টিং দ্য ডাচেস উড রিডিউস দ্য প্রাইড অ্যান্ড অথরিটি, তো রানীকে এই যে সংশোধন করা বা রানীকে পাল্টে ফেলার ব্যাপারে বলাটা তার কি হবে, বলছে তার প্রাইড অ্যান্ড অথরিটি, তার গর্ব এবং তার কর্তৃত্বকে অপমান করা হবে, মানে এটাকে ঠিকঠাকভাবে মেনে চলা হবে না। তো এই কারণেই রাজা স্টুপ করতে বা মাথা নত করতে বা মাথা নিচু করতে প্রত্যাখ্যান করেছিল। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 9 কি বলা হচ্ছে এখানে, যে হোয়াট ডাজ দ্য ডিউক রিভিল অ্যাবাউট হিজ পার্সোনালিটি থ্রু দ্য মনোলগ। তো এই মনোলগের মধ্যে দিয়ে আমরা দেখেছি আলোচ্য কবিতার একটা মনোলগ, যেখানে কি হয় না কোনো একজন অডিয়েন্সকে, একজন বা নীরব শ্রোতাকে একজন স্পিকার তিনি তার মনের কথাগুলো বলতে থাকেন। তো এই বিষয়ে আমরা আলোচনা করেছি, যেখানে বাংলা আলোচনা করেছি কবিতার ভিডিও নিয়ে, তার মধ্যে ক্লিয়ারলি আলোচনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। তো প্রশ্নে কি বলা হচ্ছে, যে হোয়াট ডাজ দ্য ডিউক রিভিল অ্যাবাউট হিজ পার্সোনালিটি থ্রু দ্য মনোলগ। তো এই যে মনোলগের মধ্যে দিয়ে রাজা কিভাবে বা ডিউক কিভাবে তার ব্যক্তিত্বকে প্রকাশ করেন, তো রাজা কিভাবে তার ব্যক্তিত্বকে এই মনোলগের মাধ্যমে বা এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তো চলো উত্তরে কি বলছে দেখে নিই। বলছে থ্রু দ্য মনোলগ, মানে এই মনোলগের মাধ্যমে দ্য ডিউক রিভিলস দ্যাট, ডিউক রিভিল করেছেন, মানে রিভিল, এই যে রিভিল করেছেন বা তিনি প্রকাশ করেছেন, কি প্রকাশ করেছেন, দ্যাট যে হি ইজ অ্যারোজেন্ট, তিনি একজন অভিবাসী। আর বলছে কি প্রাউড, এবং তিনি অহংকারী, অ্যান্ড কন্ট্রোলিং, এবং তিনি নিয়ন্ত্রণকারী। তো এই কবিতার মধ্যে বা মনোলগের মধ্যে এই যে ডিউক আলফন্সো তিনি বর্ণনা করেছেন বা তিনি পরিচয় দিয়েছেন তিনি একজন অভিবাসী, অহংকারী এবং তিনি নিয়ন্ত্রণকারী। সেই সঙ্গে আরো কি বলছে, বলছি ক্যান নট অ্যাকসেপ্ট, তিনি গ্রহণ করতে পারেন না দ্য ডাচেসেস ফ্রি নেচার, এই রানীর যে ফ্রি বা তার যে মুক্ত স্বভাব এটাকে তিনি গ্রহণ করতে পারে না, অ্যান্ড প্রিফার্স স্ট্রিক্ট, এবং তিনি প্রিফার করছে কি, বলছে স্ট্রিক্ট অবিডেন্স রাদার দেন জেনুইন অ্যাফেকশন। তো তিনি এখানে কি বলছে, যে তিনি এই যে স্নেহের যে পরিবর্তে, মানে রানীকে যে স্নেহ করা উচিত সেই স্নেহের পরিবর্তে তিনি কি করেছিলেন, আদেশমূলক আচরণের প্রস্তাব দিয়েছিলেন। তো রানীকে বা রানী এই মানুষের সঙ্গে যে বন্ধুত্ব সুলভ আচরণ করতেন এটাকে তিনি পছন্দ করতেন না, তাই রানীর সঙ্গে স্নেহমূলক আচরণ করার পরিবর্তে তিনি কি করেছিলেন, বলছে স্ট্রিক্ট অবিডেন্স করেছিলেন, মানে একটা আদেশমূলক প্রস্তাব তিনি প্রদান করেছিলেন। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 10 কি বলা হচ্ছে, কি বলছে, যে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল হোয়েন দ্য ডিউক গেভ কমেন্টস। তো যখন ডিউক বা রাজা গেভ মানে দিয়েছিল, কমেন্টস মানে আদেশ, তো রাজা যখন আদেশ দিয়েছিল তারপরে কি হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উত্তরে কি বলছে, বলছে হোয়েন দ্য ডিউক গেভ কমেন্টস, যখন ডিউক বা রাজা কমেন্ট করেছিল মানে আদেশ দিয়েছিল, দ্য ডাচেসেস স্মাইলস, মানে রানীর সমস্ত হাসি স্টপ ফরএভার, চিরদিনের জন্য নিভে গেছিল, বা সমস্ত হাসি সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছিল বা থেমে গেছিল। বলছে দিস স্ট্রংলি ইমপ্লাইজ, এটা স্ট্রংলি মানে এটা নিখুঁতভাবে, এটা স্পষ্টভাবে বোঝায়, যে কি বোঝায়, দ্যাট সি ওয়াজ কিল্ড অন হার অর্ডার বা অন হিজ অর্ডার, অর্থাৎ এটা স্পষ্টভাবে বোঝায় তো তার অর্ডারেই বা রাজার এই আদেশেই রানী সারা জীবনের জন্য হত্যা হয়ে গেছে। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 11 কি বলা হচ্ছে, বলছে হোয়াই ডাজ দ্য ডিউক মেনশন দ্য কাউন্টস জেনারেসিটি। বলছে হোয়াই ডাজ মানে কেন, দ্য ডিউক মেনশন মানে রাজা মেনশন করেছে দ্য কাউন্টস জেনারেসিটি, মানে ওই কাউন্টের মানে ওই যে জমিদারের জেনারেসিটি মানে তার যে উদারতা, এই উদারতার কথা কেন বর্ণনা করেছে, মানে রাজা কেন বলেছেন যে ওই যে আগন্তুক যে ব্যক্তি এসেছিল তার যে মনিব মানে ওই যে জমিদার ব্যক্তি তিনি কেন উদার, এ কথা তিনি কেন বলেছেন। তো উত্তরে কি বলছে এখানে, বলছে দ্য ডিউক মেনশনস মানে রাজা মেনশন করেছে বা বর্ণনা করেছে দ্য কাউন্টস জেনারেসিটি, মানে ওই জমিদারের জেনারেসিটি মানে তার যে উদারতার কথা, টু হিন্ট মানে এটা দ্বারা বা এটাকে ইঙ্গিত দিয়ে দেয় যে হি এক্সপেক্টস মানে সে এক্সপেক্ট করে মানে সে আশা করে এ গুড ডরি মানে একটা ভালো পণ। আর কি বলছে, ইন হিজ নেক্সট ম্যারেজ মানে তার পরবর্তী বিয়ের জন্য, অর্থাৎ রাজা বিশ্বাস করে বা ডিউক আলফন্সো বিশ্বাস করে যদি তিনি ওই কাউন্টের মেয়েকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন তাহলে অবশ্যই ওই কাউন্ট বা ওই জমিদার ব্যক্তি তিনি রাজাকে আবারও অনেক পরিমাণ ডরি বা অনেক পরিমাণ মূলধন বা পণ তিনি দেবেন। তাই তিনি এখানে বলতে চেয়েছে বা তিনি আগন্তুক লোককে বলেছে তোমার জমিদার বা তোমার যে মনিব যিনি আছেন উনি অনেক বেশি দয়ালু বা কাইন্ড হার্টেড। তো সেই সঙ্গে কি বলছে, বলছে হি ওয়ান্টস মানে তিনি চান, অর্থাৎ ডিউক আলফন্সো চায় দ্য সার্ভেন্ট মানে এই চাকরটা বা আগন্তুক ব্যক্তিটা
টু নো মানে সে জানুক, কি ভ্যালুজ মানে তিনি মূল্য দেয়, কে মূল্য দেয়, ডিউক আলফানসো। কিসের বলছে? ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস, মানে তিনি সম্পদকে এবং তার স্ট্যাটাসকে, মানে তার এই মর্যাদাকে। অর্থাৎ ডিউক আলফানসো বলতে চাইছে তিনি এই যে আগন্তুক ব্যক্তিকে জানাতে চাইছেন যে তিনি বা এই যে ডিউক আলফানসো সম্পদ এবং তার স্ট্যাটাসকে বা তার মর্যাদার যে সম্মান দেন এটাও সেই সার্ভেন্ট জানুক। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 12 কি বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য ডিউক শো, হোয়াই ডাজ দ্য ডিউক শো মানে ডিউক কেন দেখিয়েছেন, কি দেখিয়েছেন বলছে দ্য ব্রোঞ্জ স্ট্যাচু, ওই ব্রোঞ্জের একটা স্ট্যাচুকে বা মূর্তিকে অফ নেপচুন। তো নেপচুনের ব্রোঞ্জ স্ট্যাচু বা ব্রোঞ্জের ওই যে মূর্তিটা ছিল ওটাকে রাজা বা ডিউক আলফানসো কেন দেখিয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো উত্তরে কি বলা হচ্ছে বলছি হি শোজ দ্য স্ট্যাচু অফ নেপচুন ট্যামিং এ সি হর্স টু ডিসপ্লে হিজ ওয়েলথ টেস্ট অ্যান্ড পাওয়ার। বলছি হি শোজ তিনি দেখিয়েছেন দ্য স্ট্যাচু মানে এই স্ট্যাচুকে বা মূর্তিকে অফ নেপচুন মানে নেপচুনের ট্যামিং এ সি হর্স, যে একটা সি হর্সকে মানে একটা সমুদ্র ঘোড়াকে তিনি কন্ট্রোল করছিলেন। আর কি বলছে টু ডিসপ্লে, এটাকে দেখানোর জন্য হিজ ওয়েলথকে, তার সম্পদকে, তার টেস্ট মানে তার রুচিকে, আর কি বলছেন পাওয়ার এবং তার ক্ষমতাকে। তো রাজা তার ক্ষমতা, তার রুচি এবং তার সম্পদকে প্রদর্শন করার জন্য তিনি কি করেছিলেন ব্রোঞ্জের তৈরি ওই যে নেপচুনের যে মূর্তি ছিল বা নেপচুনের যে স্ট্যাচু ছিল ওটাকে তিনি দেখিয়েছেন। আর কি বলছি এটা রিফ্লেক্টস, এটা তুলে ধরে বা এটা বর্ণনা করে হিজ ডিজায়ার মানে তার ইচ্ছার কথা, অফ কন্ট্রোলিং আদার্স মানে অন্যদেরকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণের কথা। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তো রাজা ওই যে স্ট্যাচুর মধ্যে মানে স্ট্যাচুর মধ্যে নেপচুন যেমন করে একটা সি হর্সকে মানে সমুদ্র ঘোড়াকে কন্ট্রোল করছে, তো রাজাও চায় তার রাজ্যের সমস্ত মানুষকে নেপচুনের মতো ওই যে ঘোড়া যেমন করে কন্ট্রোল করে তিনি তার রাজ্যের সমস্ত মানুষকে তিনিও যেন কন্ট্রোল করতে পারে। তো সেটাই এখানে বলছি রিফ্লেক্স, এটা বর্ণনা করা হয় এখান থেকে হিজ ডিজায়ার, তার ইচ্ছার কথা, টু কন্ট্রোল আদার্স অন্যদেরকে কন্ট্রোল করা, জাস্ট লাইক নেপচুন কন্ট্রোল দ্য ক্রিয়েচার, ঠিক যেমন করে নেপচুন এই ক্রিয়েচারকে মানে সৃষ্টিকে কন্ট্রোল করে। নেপচুন যেমন করে সৃষ্টিকে কন্ট্রোল করে ডিউক আলফানসো তেমন করে সম্পূর্ণ পৃথিবীর বুকে রাজত্ব করতে চান, মানে সমস্ত মানুষকে তিনিও কন্ট্রোল করতে চান। তো এরপরে কোশ্চেন নাম্বার 13 কি বলা হচ্ছে চলো দেখে নেই। বলছে হোয়াট ডাজ দ্য ডাচেসেস ক্যারেক্টার রিভিল অ্যাবাউট হার পার্সোনালিটি। তো এখানে কি বলছে হোয়াট ডাজ দ্য ডাচেসেস ক্যারেক্টার মানে রানীর চরিত্র রিভিল অ্যাবাউট হার পার্সোনালিটি কেমন করে তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। তো রানীর চরিত্র তার ব্যক্তিত্ব সম্পর্কে কি প্রকাশ করেছে এখানে চলো দেখে নেই। উত্তরে কি বলেছে বলছে দ্য ডাচেস অ্যাপিয়ার্স মানে রানী এখানে অ্যাপিয়ার হয়েছে বা রানীকে উপস্থাপন করা হয়েছে কাইন্ড মানে দয়ালু হিসাবে, চিয়ারফুল হাসি খুশি হিসাবে, অ্যান্ড জেন্টাল এবং কি কোমল হিসাবে মানে ভদ্র হিসাবে। আর কি বলছে সে ওয়ান্টেড মানে সে চেয়েছেন এক্সক্লুসিভ অ্যাটেনশন, সে সুন্দর একটা স্নেহ চেয়েছেন। মানে আলোচ্য কবিতায় রানীর কোনো চাহিদা ছিল না, রানীর কোনো আকাঙ্ক্ষা ছিল না, শুধু কি ছিল শুধু একটু অ্যাটেনশন ছিল, শুধু একটু স্নেহ পাওয়ার মতো ছিল। তো চলো এরপর দেখে নেই কোশ্চেন নাম্বার 14 কি বলা হচ্ছে বলছে হোয়াই ডাজ দ্য ডিউক অ্যাডমায়ার, হোয়াই মানে কেন, দ্য ডিউক অ্যাডমায়ার রাজা কেন প্রশংসা করেছেন দ্য পোর্ট্রেট মানে এই পোর্ট্রেটকে বা এই চিত্রকে, রানীর ওই চিত্রকে রাজা কেন প্রশংসা করেছেন মোর দ্যান দ্য ডাচেসেস হিমসেলফ। তো ডাচেসের থেকে, ডাচেসেস হারসেলফ বলছে ডাচেসের থেকে বা রানীর থেকে রানীর ছবিকে রাজা কেন বেশি প্রশংসা করেছেন, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো উত্তরে কি বলা হচ্ছে দ্য ডিউক অ্যাডমায়ার্স রাজা প্রশংসা করেছেন দ্য পোর্ট্রেটকে, দ্য পোর্ট্রেট মানে এই যে চিত্রকে কি বলছে বিকজ কারণ ইট ক্যান নট স্মাইল ফ্রিলি, কারণ এটা ফ্রিলি মানে মুক্তভাবে হাসতে পারে না। তো রানী কি করতো তিনি সবার প্রতি মুক্তভাবে একই রকম হাসতে পারতো, বাট এই পোর্ট্রেট বা এই চিত্রটা এটা মুক্তভাবে হাসতে পারে না। আর কি বলছে সেই সঙ্গে বলছে কি বিহেভ অথবা আচরণ করতে পারে না, কেমন বলছে ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে। তো এই চিত্রটা তো স্বাধীনভাবে আচরণও করতে পারে না এবং ওই রানীর মতো হাসতে পারে না। এই কারণে রাজা কি করেছে রানীর থেকেও রানীর এই যে চিত্রকে তিনি বেশি প্রশংসা করেছে। সেই সঙ্গে আরো কি বলছে বলছি ইট রিপ্রেজেন্টস মানে এটা রিপ্রেজেন্ট করে মানে বর্ণনা করেছে বা তুলে ধরেছে দ্য ডাচেস মানে রানীর কি তুলে ধরেছে বলছে এক্স্যাক্টলি অ্যাজ হি ওয়ান্টস যেটা তিনি চেয়েছেন। কি বলছে সাইলেন্ট মানে সাইলেন্ট মানে কি নিস্তব্ধ, কন্ট্রোল মানে তিনি নিয়ন্ত্রিত, অ্যান্ড পারফেক্টলি অবিডেন্ট এবং তিনি একেবারে বাধ্য। তো রাজা সবসময়ের জন্য চাইতো যে রানী নিস্তব্ধ থাকুক বা রানী চুপচাপ থাকুক, রানী কন্ট্রোল বা রানী নিয়ন্ত্রিত থাকুক, অ্যান্ড পারফেক্টলি অবিডেন্ট এবং তিনি তার বাধ্য থাকুক। কিন্তু রানী তার এই কথাগুলোকে বা তার চাগুলোকে পূরণ করতে পারতো না। কিন্তু এই ছবিটা ঠিক যেন রাজার মনের মতো, তাই রাজা এখানে কি করেছে না ওই যে রানীর থেকে বা রানী লুক্রেজিয়া যিনি ছিলেন তার থেকে এই চিত্রটাকে বা এই পোর্ট্রেটটাকে বেশি সম্মান করছেন বা বেশি প্রশংসা করেছেন। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, আবারও বলছি তোমরা অবশ্যই মুখস্থ করে রেখো। তো চলো দেখে নেই আজকের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেটিং ফেরারা,
হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেটিং, মানে এই পটভূমির কি বলছে যে তাৎপর্য কি আছে, সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। ফেরারা, তো ফেরারার যে পটভূমি আছে এই পটভূমির তাৎপর্য কি, তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরে কি বলা হচ্ছে, বলছে ফেরারা সাজেস্ট, মানে ফেরারা বর্ণনা করে বা তুলে ধরে এই হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক ব্যাকগ্রাউন্ড, একটা ঐতিহাসিক এবং অ্যারিস্টোক্রেটিক মানে হচ্ছে অভিজাত ব্যাকগ্রাউন্ডকে, মানে হচ্ছে পটভূমিকে। তো আলোচ্য কবিতার মধ্যে ফেরারা নামের মাধ্যমে রবার্ট ব্রাউনিং একটা ঐতিহাসিক এবং অভিজাত একটা পটভূমিকে তিনি ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে আরও কি বলছে দ্য সেটিং, মানে এই পটভূমি হাইলাইটস মানে বর্ণনা করে বা তুলে ধরে দ্য ডিউকস অথরিটি, মানে রাজার কর্তৃত্বকে, আর কি বলছেন কালচারাল রিচনেস এবং তার সম্পদকে। তো এই সেটিংটা রাজার যে কর্তৃত্ব এবং তার সম্পদ সব কিছুকে এখানে বর্ণনা করে। সেই সঙ্গে আর কি বলছেন স্ট্রিক্ট ভ্যালুজ এবং তার কঠোর মূল্যবোধকেও তিনি এখানে বর্ণনা করেছেন আলোচ্য কবিতার মধ্যে। সেই সঙ্গে আরও কি বলছে হুইচ হেল্প টু এক্সপ্লেন, যেটা ব্যাখ্যা করতে সাহায্য করে হিজ হার্স অ্যাটিটিউড, তার কঠোর মনোভাবকে টুয়ার্ড দ্য ডাচেস, রানীর প্রতি। তো সেই সঙ্গে রানীর প্রতি তার যে কঠোর যে মনোভাব, যেমন আমরা দেখেছি কবিতার মধ্যে তিনি নিজের রানীকে তিনি হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই সমস্ত কিছুর মাধ্যমে রাজার যে কর্তৃত্ব, রাজার যে ক্ষমতা, রাজার যে সম্পদের যে অহংকার এবং সেই সঙ্গে তার যে মিসইউজ করছে যে পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার মানে ক্ষমতার অপব্যবহার, এই সমস্ত কিছুই আলোচ্য প্লটের মাধ্যমে বা আলোচ্য ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ফেরারা নামক যে প্লট আছে বা ফেরারা নামক যে প্লট বা সেটিং আছে এর মাধ্যমে রবার্ট ব্রাউনিং আলোচ্য কবিতায় বর্ণনা করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন এবং তার উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে বা আলোচ্য প্রশ্নগুলো তোমার পরীক্ষার জন্য যদি কোনো বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও। সেই সঙ্গে চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। অ্যামিটি কোচিং সেন্টার সমস্ত স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ সব সময়ের জন্য কামনা করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ।